আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৯। লিখেছেন ফাবিহা মম। বাঘের আস্তানায় গর্জন থামানোর জন্য পা বাড়ালো মেহেনুর। ভয়ের তীব্রতায় মনের অবস্থা বড়ই নাজেহাল। প্রচণ্ড ভয়ের জন্য গায়ের পশম কাটা দিয়ে দাঁড়িয়ে গেছে। পা চালাতেও প্রচুর বেগ পেতে হচ্ছে। শুষ্ক গলায় কয়েকবার ঢোক গেল মেহেনুর। বন্ধ দরজায় ধাক্কা দেওয়ার আগে বুকে ৩ বার ফু দিল। ঠান্ডা ও অসাড় হয়ে আসা শরীরটা দরজার একদম নিকটে নিয়ে ২ হাত বাড়িয়ে ধাক্কা মারল। ক্যাচ করে একটা শব্দ তুলে বন্ধ দরজাটা খুলে গেল। তখনই রুমের আবছা অন্ধকার জানালার কাছে আবিষ্কার করলো লম্বা দেহের মানুষটাকে। সেই মানুষটা জানালার দিকে মুখ দিয়ে কঠোরভাবে দাঁড়িয়ে আছে। তার পেশিগুলো হাত দুটো প্যান্টের ২ পকেটে গুজিয়ে রেখেছে। বাইরে থেকে আসা রাস্তার আলোতে এতটুকু বোঝা যাচ্ছিল তার গায়ে কোনো টি শার্ট নেই। সেই উন্মুক্ত গায়ের উপর ঘামের আস্তরণ লেপ্টে কেমন যেন চকচক করছিল। মোটা মোটা মাংসপেশিগুলো খাপে খাপে ফোলা। তার চওড়া কাঁধের মানুষটার দেহ আসলেই আকর্ষণীয়। জিমখানার সেই বডি বিস্তারদের মতো চোখ ধাঁধানো। দেখতে বিশাল দেহের মানুষ, সেই সঙ্গে উচ্চতাও যেন অতুলনীয়। লোকটা যদি নিজের বউকে কখনো জড়িয়ে ধরে তাহলে সেই মেয়ে কি আদৌ নিঃশ্বাস নিতে পারবে? দম আটকে মারা যাবে না? সাথে সাথে ধিক্কার দিয়ে চোখ নামিয়ে ফেলল মেহেনুর। অসভ্য অভদ্র চিন্তা করতে করতে নিজেকে দুস্তবক গালাগালি দিয়ে সেই রুমের ভেতর পা ফেলে ঢুকল। মাহাতিমের কানে স্পষ্টভাবে সেই পদজোড়ার শব্দ আসছে। পরিচিত সেই শব্দের জন্য কিছুটা বিভ্রান্ত হলেও তৎক্ষণাৎ নিজেকে শান্ত করে নিল। পিছন থেকে আসা আগত বালিকার জন্য কাঠিন্য সুরে বলল, কী জন্য এখানে আসা হয়েছে? পা থামিয়ে চমকে উঠল। কোনো শব্দ উচ্চারণ করল না মেহেনুর। কিছুক্ষণ বোকার মতো চুপ থেকে ধীরে ধীরে গলা খুলে বলল, আপনার সাথে দুটো কথা ছিল। কথাটা শুনে কোনো হেলদোল হলো না মাহাতিমের। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। কোনো উত্তর দিল না সে। চোখের দৃষ্টি আকাশের দিকে স্থির করে চুপ করে রইল। ঠিক ওই সময় বাইরে একটা পিকআপ গাড়ি থামলে সেই গাড়ির আলোতে রুমের অন্ধকার যেন এতটুকুই কমল। মেহেনুর আবারও দৃষ্টি তুলে মাহাতিমের দিকে তাকালো, কিন্তু সেই দৃষ্টি আর নিচে নামাতে পারল না মেহেনুর। শত চেষ্টা করেও পারল না তখন। তীত চাহনি দৃষ্টিটা হঠাৎই যেন শান্ত হয়ে গেল ওর। শুধু মাহাতিমের পিঠটার দিকে যেন সম্মোহন দৃষ্টিতে তাকিয়েছিল। হৃদযন্ত্রের বেসামাল ধুকপুকুনি ধীরে ধীরে যেন কমতে লাগলো। সকল ভয় অকস্মাৎ উধাও হয়ে গেল কেন যেন। এতদিন লোকটাকে টি শার্টের মধ্যেই দেখেছে। টি শার্টের ভেতরেই ভয়ঙ্কর ফিটনেস বোঝা যেত লোকটার। হাতের বাইসেন্স মাসলের জন্য টি শার্টের শর্ট সিবলো কুপোতাক হয়ে যেত। এই লোকটা নিজেকে এত বড় বড় করে, তাহলে ইয়াংদের মতো কিভাবে বডি ফিটনেস ধরে রেখেছে? বয়স কত? ৩০-এর ওসপার নাকি আরও বেশি? চিন্তায় দুয়ারে কড়া নাড়তেই মাহাতিমের গমগম সুর যেন ওকে বাস্তবে টেনে আনলো। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাও এখান থেকে। মেহনুর এমন কিছুই শুনবে ভেবেছিল, আর সেটাই কিনা কাটায় কাটায় মিলে গেল। কিন্তু এখনই হার মানলে চলবে না। সৌভিক বলে দিয়েছে এই লোকটা যে পর্যন্ত কমিটমেন্ট আকারে রাজি হবে না সেই পর্যন্ত কোনোভাবে আসন্ন বিপদ থেকে রক্ষা পাবে না। এই মাহাতিম আনসারি একবার যেটা বলে সেটা আকাশ পাতাল উল্টে গেলেও গড়ায় দণ্ডায় করে ছাড়ে। মেহনুর আরেকটু সাহস জুগিয়ে মাহাতিমের দিকে এগিয়ে গেল। মাহাতিমের বাঁ পাশে এসে জানালার কাছে দাঁড়ালো। নিচু করে রাখা চোখ দুটো ডানে ফিরিয়ে মাহাতিমের মুখের দিকে ধীরগতিতে তুলতে লাগলো। মাহাতিমের মুখের বাঁ পাশটা কেবল দেখা যাচ্ছিল, আর তাতেই মেহনুরের গলা যেন শুকিয়ে খসখস হয়ে গেছে। মাহাতিমের মুখটার দিকে দৃষ্টি তুলে তাকালে কয়েক সেকেন্ডের জন্য বায়ে তাকালো মাহাতিম। শান্ত অথচ কঠোর দৃষ্টি দিয়ে এক পলক ভীতু প্রাণীটিকে দেখে আবার আকাশের দিকে তাকালো।
মেহনুর কাছুমাচু ভঙ্গিতে মিনমিন করে বলল, আপনি তরুণ ভাইয়ার জন্য বাড়িতে কোনো ঝামেলা করবেন না। আপনার একটা ঝামেলার জন্য আমি প্রচুর বিপদে পড়ব। আমার দাদা ভাইয়ের নাক কাটা যাবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আজকের ঘটনাটা বাইরে ফাঁস করবেন না। মেহিনুর কথাটা শেষ করে আবার মাহাতিমের মুখের দিকে তাকালো। উত্তরের জন্য যখন অনিমেষ নেত্রিয়ে চেয়ে রইল, তখন ভীষণ অসহায় অনুভব করছিল মেহিনুর। মানুষ যে কতটা খারাপভাবে বিশ্রী ঘটনা রটিয়ে দিবে সেটা চিন্তা করলেই কান্না পায়। তারা যদি তরুণের ঘটনা জানতে পারে তাহলে মোল্লাবাড়ি নিয়ে 7 গ্রাম পর্যন্ত থুতু করতে থাকবে। মেহিনুর আসন্ন বিপদ নিয়ে চিন্তা করতে থাকলে পাশ থেকে মাহাতিম শক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি আমার তাণ্ডব লীলার জন্য টেনশন করছো? প্রশ্নটা ছুঁড়েই মাহাতিম পকেটে হাত গোজানো অবস্থায় ওর দিকে ফিরল। মুখোমুখি হয়ে ওর ভীত মুখটার দিকে দৃষ্টি ফেলে অটল হয়ে দাঁড়ালো। খসখসে গলায় ঢোক গিলে মেহিনুর ওর দিকে ধীর গতিতে দৃষ্টি তুলতে লাগলো। আবারও তীব্র উত্তেজনায় বুকের ভেতর হাতুড়ি চালানো হচ্ছে। নিঃশ্বাস হয়ে আসছে দীর্ঘ ঘন গভীর। মাহাতিম আনসারের মুখের দিকে তাকানোর সাহস হলো না তখন। বুক পর্যন্ত দৃষ্টি তুলেই দাঁত শক্ত করে চোখ বন্ধ করে ফেলল মেহিনুর। 2 হাত মুষ্টিবদ্ধ করে কঠোরভাবে শক্ত হয়ে গেল ও। শরীরের ভেতর যেন অদ্ভুত শিরশিরে ভাব অনুভূতি হচ্ছে। সেই শিরশিরি অনুভূতির জন্য শিরায় উপশিরায় বিদ্যুতের মতো ঝিমঝিম করছে। মেহনুরকে অমন অবস্থায় দেখে চোখ তীক্ষ্ণ করে কৌতূহলী মিশ্রিত চাহনিতে তাকালো মাহাতিম। প্রশ্নাত্মক ভঙ্গিতে সে মেহনুরের দিকে 1 কদম এগিয়ে গেল। মেহনুর রুমে ঢোকার পর যেই সুঘ্রাণযুক্ত গন্ধটা মৃদু আঁচে টের পাচ্ছিল, সেই গন্ধটা আকস্মিকভাবে তীব্র হয়ে ঠেকল এখন। এটা কিসের ঘ্রাণ? এটা কি কোনোভাবে ক্লোরোফর্মের গন্ধ? ক্লোরোফর্মের গন্ধ কি এরকম হয়? ধুর, যদি হয়েও থাকে তাহলে এই ব্যাটা কী কারণে সেটা ইউজ করবে? মেহনুর চোখ না খুলে যত সব হাবিজাবি চিন্তা করতে থাকলো। অথচ একজোড়া সুতীক্ষ্ণ চোখ ওর মুখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। পলকে পলকে অপলকে চাহনিতে তাকিয়ে থাকতে মাহাতিম আনসারি বলে ওঠে, আমার রুমে যেহেতু এসেছো, আমার দিকে তাকানোর সাহসটাও রাখা উচিত। চোখ খুলে আমার দিকে আই টু আই কন্ট্যাক্ট করো। মেহনুর এতটুকু বুঝতে পারল মাহাতিম বর্তমানে ওর কাছে এসে দাঁড়িয়েছে, ওর মুখের দিকে ভয়ানক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। এদিকে উপায়ন্তর খুঁজাও যখন বৃথা হয়ে দাঁড়ালো, তখন বাধ্য হয়ে মেহনুর নিজের চোখ খুলে মাহাতিমের দিকে পিটপিট করে তাকালো। শান্ত কঠোর উষ্ণ চাহনির মাঝে নিজের ভীত চাহনিটাই সম্পূর্ণরূপে আটকা পড়ে গেল মেহনুরের। চোখ সরানো তখন দূরের কথা, চোখের পলক যেন পড়ল না। শুধু ওই সম্মোহন চাহনির মাঝে দৃষ্টি নিবদ্ধ রেখে আস্তে আস্তে ঢোক গেল মেহনুর। মাহাতিম কিছুক্ষণ চুপ থেকে তাচ্ছিল্যের সুরে কঠোর ভঙ্গিতে বলল, তোমার ওই তরুণ ভাই যদি ভুলেও আমার সামনে আসে, আমি কিন্তু ওর জন্য স্পেশাল গোরক্ষতক হব। গোরের কথা শুনে গা কাটা দিয়ে উঠল মেহনুরের। ভয়ে চুপসে গেলেও নিজেকে বাইরে থেকে স্বাভাবিক দেখিয়ে ধাতস্থ সুরে বলল, কি দরকার এসব করার? যে যেভাবে আছে সে সেভাবেই থাকুক। আপনার এখানে কিছুই করতে হবে না। আপনি কেন মাতামাতি করতে চাইছেন? মাহাতিম এবার চোখ শুরু করে তাকালে কাঁধের নিচে পড়ে থাকা মেহনুরের দিকে মাথা নুয়ে শুকনো মেজাজে দেখিয়ে বলল, তোমার জায়গায় যদি নীতিপ্রীতি বা ফারিন হতো তাহলে ওই তরুণের নামে আগে মরহুম শব্দ যুক্ত হতে বেশি সময় লাগতো না। কিন্তু তুমি তো আমার কিছুই হও না। ঠিকই বলেছ, আমার তো তোমার মেটার নিয়ে মাতামাতি করার দরকার নেই। তোমার মতো বলদের জন্য নিজের হাত তো আমি নষ্ট করতে পারি না। সো গো টু হেল। আমার সামনে থেকে নিজের ভীত মুখখানি নিয়ে বিদায় হও। চেষ্টা করবে ভুলেও আমার সামনে যেন না পড়ো, নইলে আমি রাগের মাথায় কেমন আচরণ করব নিজেও জানি না। চলে যাও এখান থেকে। প্রচণ্ড রাগটা সামলে নিল শেষোক্ত কথাটা চড়া গলায় বলল মাহাতিম। মেহনুরের রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য আরেকবার হুঙ্কার দিয়ে উঠল। মাহাতিমের খোঁজা অপমান গুঞ্জনার শুনে মেহনুর নতমুখে ধীরে ধীরে চলে যেতে থাকলো।
মাহাতিম তখন উত্তেজিত রাগটা সামলানোর জন্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। এক পর্যায়ে পকেট থেকে ফোন বের করে সেটা আছাড় মারতে নিল, কিন্তু পরক্ষণে শূন্য উঠিয়ে আর ছুঁড়ে মারল না। মাহাতিম চূড়ান্ত রাগটা সামলে নিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়তে লাগলো। তখন ফোনটা আবারও পকেটের ফাঁকে ফেলে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। ঘিয়ে রঙের শাড়িটা অন্ধকারের উজ্জ্বল হয়ে আছে। মাথার বেনিটা পিঠ থেকে হাঁটু পর্যন্ত মায়াবী বালিকার চিত্র প্রদর্শন করছে। ছোট ছোট পায়ে চলে যাওয়ার দৃশ্যটা দেখে চোখ বন্ধ করলো মাহাতিম। জানালার দিকে পিঠ থেকে বন্ধ চোখে ভাবতে লাগলো, ওই পা দুটো আটকানোর জন্য আসল যোগ্যতা কি ওর আছে? যদি কখনো যোগ্যতা এসে যায়, ও কি গ্রহণ করবে? মাহাতিম সবসময় চাইতো এমন কেউ আসুক যে তার কাছে যে ভালোবাসা আবদার করবে। ব্যস্ত মাহাতিমের হাত দুটো টেনে কোমরে রেখে বলবে, উপরে তুলুন, আপনার কোমল উষ্টযুগলের স্পর্শ নিতে চাই। কাজের মাঝে বেগান ঘটিয়ে বলুক, আপনার বাহুগুলোর মধ্যে গুটিসুটি পাকিয়ে ঘুমাতে চাই। এত আবদারের জন্য যেই মানুষটা দরকার সেই মানুষটাও নেই। এসব চিন্তা করলে সবসময় আফসোসে শূন্যতা ভর করে ওর। মাহাতিম বুক ভর্তি নিঃশ্বাস টেনে চোখ খুলে দেখল, জীবনের মতোই রুমটা নিঃশব্দ, নিঃসঙ্গ, ঘুটঘুটে অন্ধকার। কোথাও কেউ নেই। এশারের একটু পরেই বাড়িতে ফিরল মাহমুদা। এসেই দেখেন উঠানের বাতি আজ নিভানো। তিনি কিছুটা অবাক হলেও চুপচাপ বাড়িতে ঢুকে গেলেন। আঙ্গিনার লাইট জ্বললেও সেখানে কেউ ছিল না। তার মানে সুজলা ভাবি মার্জা আপা এখনো আসেনি। মাহমুদা মাথার ঘোমটাটা কপাল পর্যন্ত টেনে আনলেন। এরপর মেয়েকে একবার দেখার জন্য সবার আগে মেহেনুরের রুমে গেলেন। দরজার সম্মুখে দাঁড়িয়ে পর্দা সরিয়ে দেখলেন বিছানার উপর হয়ে শুয়ে আছে মেহেনুর। যখন সেদিকে ভালো মতো তাকালেন তখনই আশ্চর্য হয়ে বিছানার দিকে ছুটে গেলেন মাহমুদা। বিছানার বসে মেয়েকে দ্রুত নিজের দিকে ঘোরাতেই নানা অস্থির বাক্য বলতে লাগলেন। মারে, তুই কাঁদছিস কেন? কেউ কি কিছু বলেছে? মেহনুর, তাকা মা, বাড়িতে কেউ কিছু বলেছে? শেফালি ভাবি কিছু? কথার মাঝখানে আটকে গেলেন মাহমুদা। দমে দমে ফুলে ওঠা পিঠটা নিয়ে বালিশ থেকে মুখ তুলে তাকালো মেহেনুর। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে রক্তিম হয়ে আছে। এখনো গাল বেয়ে অশ্রুফোঁটা বর্ষণ হচ্ছে ওর। মাহমুদা তীব্র উৎকণ্ঠা আঁচল টেনে মেহেনুরের গাল মুছে দিতে লাগলেন। বারবার জিজ্ঞেসের করতে লাগলেন কেন কাঁদছে, ওনার অনুপস্থিতিতে কেউ কি কিছু বলেছে? নিঃশব্দে কান্নার আওয়াজ যেন ফিসফিসিয়ে করে শোনা যাচ্ছে ওর। মাহমুদা আর সহ্য করতে না পেরে এবার ক্রোধ দেখিয়ে জোর দিয়ে জানতে চাইল। মেহনুর অশ্রুপূর্ণ চোখ তুলে মায়ের দিকে তাকালেও আবার দৃষ্টি নামিয়ে মৃদু সুরে বলল, তুমি কারণ শুনে কি কিছু করতে পারবে? কখনো তুমি আমার পক্ষ নিয়ে কথা বলেছ? মেজুমা, সুরাইয়া বুবু প্রতিদিন আমাকে কথা শোনায়, তোমাকে ইচ্ছে মতো খোটা দেয়, আব্বাকে নিয়েও যা তা করে কথা বলে। এসব শুনিও তুমি কিছু করতে পেরেছ? আব্বা বিদেশে দিন রাত এক করে খাটে, আর সেই খাটুনির টাকা ওরা নাম ফোটায়। আম্মা, ছোট থেকে বড় হলাম ঠিকই, কিন্তু অন্যের লাথি উষ্টা খেয়ে বড় হতে হয়েছে। দাদা ভাই সারাদিন বাইরে চলে গেলে ওরা দুজন মিলে বাড়ি চষে খায়। এত সব দেখেও তুমি কিছু করো না, ওদের কিছু বলো না। আমাকে তুমি ভালোবাসো না আম্মা? তুমি যদি আমাকে মূল্য করতে তাহলে এই বাড়িতে রাখতে না। ওরা কেউ ভালো না। মাহমুদা এমন কঠিন কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। বাকশক্তি হারানোর মতো চুপ করে রইলেন। এদিকে মেহনুর চোখ মুছে ঢোক গেলে আবার কান্না সুরে বলে উঠল, মেজুমা যদি প্রতিবাদ না করে তাহলে কেউ আমার পক্ষ নিয়ে কথা বলে না। আমি ঝগড়া করতে পারি না দেখে সবাই ইচ্ছে মতো আমাকে কথা শুনিয়ে যায়। যখন মন চায় আমাকে মারে, চুল ধরে ব্যথা দেয়, ওটা কাজ করতে দেয়, যা খুশি সব কিছু আমাকে দিয়ে করায়। আমি কোনোদিন অবদ্ধ হইনি, কাউকে কিছু বলিনি, কিন্তু সবাই আমাকে কষ্ট দিয়ে যায়। জানো আম্মা, দুনিয়ায় সরল সহজ মানুষদের জায়গা নেই। মেরু অবস্থায় স্থির হয়ে আছে মাহমুদা। চোখের সামনে মেয়ের ফুপানো কান্না দেখে কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। কি করবেন, কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। ওনার মাথায় কিছুই ঢুকছিল না।
মাহমুদা সবসময়ের মতোই শান্ত, চুপচাপ, সহজ মনের মহিলা। আজও এমন বৈর অবস্থা দেখে তিনি কিছুই বললেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে অশ্রুসিক্ত চোখ মুছিয়ে কাছে টেনে নিলেন। ছোট্ট মেহনুর যে বড় হওয়ার পরও ছোটদের মতোই অশ্রু ঝরাচ্ছে, সেটা দেখে তিনি মৃদু হাসলেন। মেয়ের কপালে স্নেহ মায়ার গাঢ় চুমু খেয়ে বুকে মাথা টেনে আগলে ধরলেন। মাথায় আদরের হাত বুলিয়ে দিতেই কান্না কমে এলো ওর। স্বল্প সময়ের মধ্যে কান্না থেমে চোখ বন্ধ করে ফেলল। মায়ের পরিচিত উষ্ণতায় গা মিশিয়ে ঘুমিয়ে পড়ল মেহনুর। আজকের বীভৎস ঘটনার উপর চাদর টেনে দিয়ে ক্লান্ত মনে ঘুমিয়ে গেল। বাড়ির সদস্য এক এক করে ফিরে এলে সবাই একসঙ্গে খাবার খেয়ে নিল। নীতি, সবিকরা আনমনে খাবার খেয়ে উঠল। মাহমুদা নিজের উদাস মুখটা যথাসম্ভব আড়াল করার চেষ্টা করল। এদিকে মাহাতিম কোনো রকমে দুলোকমা গিলে নিজের রুমে ফিরে এলো। ওর পিছু পিছু কয়েক মিনিটের মধ্যে নীতিরা এসে উপস্থিত। মাহাতিম বিছানায় হেডবোর্ডে পিঠ লাগিয়ে আধশোয়া স্টাইলে ফোন টিপছিল। মাহাতিমের মুডের অবস্থা দেখে কারোর কথা বলার সাহস হচ্ছে না। এদিকে নিজেদের মধ্যে ইশারায় কথা চললে শেষে নীতি বলে উঠল, ভাইয়া, তুমি কি ঠিক আছো? মাহাতিম এক পলক দৃষ্টি তুলে নীতির দিকে তাকালো। পরক্ষণে ফোনের দিকে দৃষ্টি নামিয়ে শান্ত সুরে বলল, আমার কি কিছু হওয়ার কথা ছিল? নীতির সাথে সাথে মাথাটা না বোধকে নাড়িয়ে অস্থির কণ্ঠে বলল, না না, সেটা হবে কেন? তোমার মুড যে এমন খারাপ হয়ে আছে সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি। মাহাতিম কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলে উঠল, ওই রাম বলদকে তোরাই রুমে পাঠিয়েছিলি, ঠিক না? এমন সম্বোধন শুনে নীতি ফিক করে হেসে দিতেও সামলে নিল। পেছন থেকে তো বলে উঠল, রাম বলদ না, পোলট্রি মুরগি, সেটা সময় আসলেই বুঝবি। যাই হোক, মেহনুর যখন রুম থেকে বের হলো তখন তুই উদাম গায়ে কী করছিলি? মাহাতিম তৎক্ষণাৎ এমন কথা শুনে তৌফের দিকে তাকালো। ভ্রু উঁচু প্রশ্নে ছুড়ে বলল, মানুষ উদাম গায়ে কী করে? তৌফের পাশ থেকে সিয়াম একগাল হাসি দিয়ে মেয়েদের মতো লজ্জামাখা ভঙ্গিতে বলল, যাহ দুষ্টু, খালি দুষ্টু দুষ্টু কথা বলে। সিয়ামের মেয়েলি ঢং দেখে ফিসফিস করে হেসে দিল সবাই। এদিকে সিয়ামের ঘটনার সূত্র ধরে তৌফ অনুযোগে সুরে বলল, সত্যটা কও তো মামা, তুমি টি শার্ট খুইলা কি আকামটা করতে চাইছিলা? তার উপর সুন্দরী নিজেও তোমার রুমের পদধূলি দিতে আসছিল। তুমি কি আবার চান্স মারলা নাকি বন্ধু? মাহাতিম টু শব্দ পর্যন্ত না করে ডান হাতের তর্জনী তুলে জানালার দিকে ইশারা করলো। সবাই ইশারা অনুযায়ী সেদিকে তাকালো। দেখতে পেল একটা মোটা লম্বা শক্ত মতল পাথর জানালার নিচে রাখা। সেই পাথরটা যে রাগ কমানোর জন্য ব্যায়ামের কাজে ডাম্বেলের মতো লেগেছে সেটা বোঝা শেষ সবার। তরুণ এখনও বাড়িতে ফিরেনি, আর ফিরলেও সম্ভবত মাহাতিম কিছু করবে না। কিন্তু মেহনুরের সাথে কি কথা হয়েছে সেটাও ওরা জানে না। মাহাতিম রুম থেকে মলিন মুখ নিয়ে বেরিয়েছে মেহনুর। সেখানে মাহাতিম ওকে কিছুই বলেনি। ওরা সবাই দূর থেকে এক্সপেক্ট করছিল হয়তো মাহাতিম যখন মেহনুরকে দেখবে তাদের মধ্যে কিছু না কিছু ঠিকই কানেক্ট হয়ে যাবে। কিন্তু সেটা হওয়ার তো দূরের ব্যাপার। উল্টো মাহাতিমের চড়ানো আওয়াজে ধমক শুনে সবাই স্থির হয়ে যায়। রাত তখন 2টো বাজে। পাড়াপড়শি সহ বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। চাঁদের স্নিগ্ধ কিরণের আলোকিত হয়ে আছে চারপাশ। কিন্তু প্রকৃতির নীরবতার জন্য নিস্তব্ধ আকারে নিঃশব্দ হচ্ছে। ততই যেন একজনের বুকে ভয়ের গোলাটা দারুণভাবে ভীত করে তুলছে। নাকের নিচে মলম লাগানো, হাতের কোনোয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মানুষটা যে বিকেলের দিকে জঘন্য একটা ঘটনা করে বেরিয়েছে সেটা বাড়ির বয়োজ্যেষ্ঠরা জানে না। যারা জানে তারা কেউ জেগে নেই এখন। তরুণ চুপচাপ অন্ধকার উঠানে পেরিয়ে বাড়ির সদর দরজায় কড়া নাড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কড়া নাড়তেই দেখল দরজাটা খোলা। প্রচণ্ড আশ্চর্য হলেও মনে মনে খুশি হলো তরুণ। যাক বাবা, দরজা যে ভুলবশত না লাগিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, এতে ওর জন্য ভালোই হয়েছে। তরুণ হাসি খুশি মনে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। দরজা আটকে আঙ্গিনার দিকে তাকালো। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না।
তাই চোখ শুয়ে চলার জন্য একটু অপেক্ষা করলো তরুণ। চোখ যখন অন্ধকারে শুয়ে এলো তখন দর্প ভঙ্গিতে পা বাড়িয়ে নিজের রুমে চলে আসলো তরুণ। দরজাটায় ছিটকিনি দিয়ে বিছানায় এসে বসলো। জোরে একটা শ্বাস ছেড়ে আবার উঠে আয়নার সামনে গেল। আয়নার পাশে সুইচ বোর্ডে দেওয়া, তাই লাইটের জন্য সুইচ টিপতেই লাগলো, কিন্তু দ্বিতীয় দফায় আশ্চর্য হয়ে দেখলো লাইটও আজ কাজ করছে না। বাধা হয়ে মোমবাতি জ্বালিয়ে কাঠের টেবিলে সেটা রাখলো। দেয়ালে ঝুলানো বর্গাকার আয়নার মুখটা দেখতে গেল। নাকের নিচটা অনেকখানি কেটে গেছে। তর্জনী আঙুলটা দিয়ে কাটা জায়গায় আলতোভাবে স্পর্শ করতেই হঠাৎ আয়নার দিকে চোখ পড়ল ওর। আয়নার ভেতরে যেই প্রতিবিম্ব দেখতে পেল সেটা দেখে অস্পষ্ট সুরে শিউরে উঠল তরুণ। চোখ দুটো গোল গোল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনের ভ্রম নাকি সত্য সেটা বোঝার জন্য তাড়াতাড়ি দু হাতে চোখ কুচকাতে থাকলো। কিন্তু না, মনের ভ্রম না। আয়না যেই পুরুষ মূর্তি দেখা যাচ্ছে সেটা মিথ্যে না। সত্যি সত্যি তরুণের পিছনে সেই পুরুষ মূর্তি দাঁড়িয়ে আছে, ভয়াবহ দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। বুকের বক্ষস্থল থেকে গলা পর্যন্ত শুকিয়ে এলো তরুণের। কথা বলতেও যেন জিহ্বা ভার হয়ে লাগছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। চারপাশে ভয়ঙ্কর অন্ধকারে গা ঢেকে আছে। গুড় গুড় করে মেঘ গর্জন শোনা যাচ্ছে দূর দূরান্তে। এখনো বজ্রপাতের পৈশাচিক আওয়াজ শুরু হয়নি। বৃষ্টির আগে যে দমকা হাওয়া ছাড়ে তাতেই পল্লী বিদ্যুৎ উধাও হয়ে যায়। আকাশ যেভাবে অন্ধকার করেছে তাতে মনে হচ্ছে তাণ্ডবের মতো বৃষ্টি নামবে। এদিকে মোল্লাবাড়িতে টান টান উত্তেজনা কাজ করছে। তরুণের কোনো লতাপাতা নেই। ঘরের মধ্যে তরুণের ব্যাগটা পর্যন্ত গায়েব। হুট করে নিরুদ্দেশ ভঙ্গিতে চলে যাওয়ার ঘটনাটা হান্নান শেখ কোনোভাবেই মেলাতে পারছেন না। এদিকে সুরাইয়ার উপরও প্রচণ্ড রূপে ক্ষেপে আছেন তিনি। সুরাইয়া বেহার মতো পাশের গ্রামের নদী পাড়ে গিয়ে নৌকায় ঘুরে এসেছে। সঙ্গে যে একটা ছেলেও ছিল সেটাও গ্রামের চাষি রবিউল মিয়া কানে দিয়েছে। এসব শুনেই তিনি যার পরাণেই বকেছেন সুরাইয়াকে। শেফালি আজ সাফাই দিতে গিয়েও চুপ করে আছে। সুজলা কঠোর চাহনিতে সুরাইয়ের দিকে তাকিয়ে শেষে রান্নাঘরে চলে গেলেন। ঘটনা যখন ইতি টেনে বসলো, সবাই যখন যার যার কর্মে ব্যস্ত হয়ে পড়ল, তখন শান্ত চিত্রের মেহনুর ঘরের পর্দা সরিয়ে বাইরে উকি দিল। কাউকে তখন দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চুপি চুপি পুকুর পাড়ের জন্য সিঁড়ি ধরে নামলো। কিন্তু যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে সুতীক্ষ্ণ কণ্ঠের জন্য পা থামিয়ে ফেলল মেহনুর। সংকোচ ভঙ্গিতে মাথা ঘুরিয়ে দেখল মার্জা দাঁড়িয়ে আছেন। তিনি হাতের ইশারা করে ওকে কাছে আসতে বললেন। মেহনুর গুটি গুটি পায়ে ওনার কাছে যেয়ে দাঁড়ালে মার্জা ওর হাত ধরে শান্ত গলায় বললেন, অমন চুপি চুপি করে কোথায় যাচ্ছ মেহনুর? সহজাত নরম কণ্ঠ এবং সুলভ আচরণ দেখে মুখ তুলে তাকালো মেহনুর। গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি পরে আছে মার্জা। মাথার সুন্দর করে ঘোমটা দেওয়া, চোখে মুখে সৌজন্যের হাসি দেখা যাচ্ছে। শরীরের সর্বত্র যেন শৌখিনতার ছোঁয়া। মেহনুর শান্ত নয়নে মার্জাকে এক পলক দেখে নিল। এরপর চোখ নামিয়ে সরল গলায় বলল, পুকুর পাড় যাচ্ছিলাম। উত্তরটা শুনে মুচকি হাসি দিলেন মার্জা। মেয়েটার মধ্যে ছোট ভাবির সহজ সরল রূপটা ভালো মতোই প্রকাশ পাচ্ছে। মেয়েটা সম্পূর্ণ ওর মায়ের আচার নিষ্ঠ পেয়েছে। এদিকে মেহনুর মনে প্রচণ্ড অস্বস্তি অনুভব হচ্ছে। প্রথমত মার্জার সাথে টুকটাক কথা ছাড়া তেমন কোনো কথা হয়নি। শাহনাজ, সাবা, সুরাইয়া যেখানে ঢের কথাবার্তা সেরে ফেলেছে, সেখানে মেহনুর মার্জার কাছে থেকে নিজেকে যথেষ্ট গুটিয়ে রেখেছে। মার্জা সৌজন্যমূলক হাসি দিয়ে মেহনুরকে নিজের রুমে নিয়ে গেলেন। এই বাড়ির চারটা নাতনির মধ্যে মেহনুরকেই ওনার চমৎকার লাগে। মেয়েটার চেহারায় সুরাইয়ার মতো ভোঁতা ভাব নেই, শাহনাজের মতো সখ্যতার আলাপও নেই, সাবার মতো হুটহাট মিশুক স্বভাবটাও দেখা যায়নি। মাহাতিমের মুখে দুইবার এই মেয়েটার সম্বন্ধে গাধা উপাধি শুনেছে। কেন শুনেছে সেটার বর্ণনা মাহাতিম দেয়নি। অথচ মাহাদি যেখানে মেহনুর আপু বলতেই অজ্ঞান, রাত হলেই ওর
রুমে যেয়ে ঘুমানোর জন্য বায়না ধরে বসে, সেখানে মেহিনুরকে গাধা বলার কোনো কারণ খুঁজে পেলেন না তিনি। মার্জা ওকে বিছানায় বসিয়ে নিজেও ওর পাশে বসলেন। সাহায্য মুখে সান্নিধ্য আচরণে বললেন, তুমি পড়াশোনা করছো না? এবার কিসে পড়ছো? মেহিনুর কাচুমাচু ভঙ্গিতে ধীর কণ্ঠে বলল, দশম। উত্তরটা শুনে গাঢ় করে হেসে দিলেন মার্জা। দুজনের মধ্যে টুকিটাকি বিষয়ে কথা চলতে থাকলে ঠিক ওই সময় ফারিন মার্জার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। আনমনে চলে যেতেই রুমের ভেতরে এক পলক ভাববিলাসভাবে তাকালেন। মুখ ফিরিয়ে আবার যেতে ধরলে হঠাৎ বজ্রাতের মতো বিপুল বিস্ফোরণের হাঁটা থামিয়ে ফেলল। তাড়াতাড়ি পা পিছিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে ভিতরে চুপি দিল। অমনি আশ্চর্য দৃষ্টিতে থম মেরে রইল ফারিন। সত্যি মেহিনুর কথাবার্তা বলছে। ফারিন অস্পষ্ট সুরে সর্বনাশ বলতে এক দৌড়ে সৌভিকের রুমে গিয়ে পৌঁছালো। সৌভিকের রুমে নীতিবাদে বাকি সবাই বসে আড্ডা দিচ্ছিল। ওই মুহূর্তে ফারিনের আকস্মিক আগমনে দেখে ভ্রু কুঁচকাল সবাই। ফারিন হাঁপাতে হাঁপাতে দম ফুরানোর ভঙ্গিতে ছটপট করে বলল, তাড়াতাড়ি নিচে যাও সবাই, মেহিনুর জেঠিমার রুমে কথা বলছে, তাড়াতাড়ি চলো। ফারিনের কথা শেষ হতে দেরি সবগুলো ধূপধাপ করে খাট থেকে দৌড়ে লাগালেন। মার্জা যদি ভুলেও মাহাতিমের ব্যাপারে কিছু বলে ফেলে তাহলে সব শেষ, সব শেষ। সৌভিক দৌড়ে যেতেই মাথা পিছু ফিরিয়ে ফারিনের উদ্দেশ্যে চটপট গলায় বলল, তুই নীতিকে ডাক, নীতিকে বল নিচে আসতে, আমরা সবগুলো তৎক্ষণাৎ সামলে নিচ্ছি, তাড়াতাড়ি কর ফারিন, দৌড়া দৌড়া। ফারিনের হাঁপানি তখন থামেনি, তবুও সে আর দাঁড়িয়ে থাকেনি। সৌভিকের আদেশ শুনতে আবারও পা ছুটিয়ে দৌড়ে লাগালো। এদিকে সিঁড়ি ধরে সবগুলো নিচে নেমে আসলো। মার্জার রুমের দিকে ছুটে যেতেই হঠাৎ সিয়াম পা থামিয়ে শুকনো চিৎকার দিয়ে সবাইকে থামতে বলল। সেই চিৎকারের সুর বাড়ির সবার কানে না গেলেও সৌভিকদের কানে পৌঁছেছে। সৌভিক, তৌফ, সামিক, সাবির, প্রীতি তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালো। সিয়াম ওদের কাছে গিয়ে নিচু সুরে সতর্ক গলায় বলল, সবার একসাথে যাওয়া যাবে না, একসাথে গেলেই ধরা খাবে। শোন, এক কাজ কর প্রীতি, তুই আগে যা, তুই গিয়ে পোল্ট্রি মুরগিকে বল নিতে ওরে পুকুরের পাড়ে যে ঝোপের প্লেসটা আছে ওখানে ইমিডিয়েটলি যেতে বলেছে। সিয়ামের গুরুত্বপূর্ণ কথার মাঝে তৌফ নিজের কথা ঝুলিয়ে বলে, শালার পুত, তোর কি মাথা নষ্ট হয়েছে? আর জায়গা পাইলি না, চিপায় হান্দানের কথা বলস কেন? ওই জায়গা কি ভালো? সিয়াম ওর উগ্রতার খেপে গিয়ে ওর গালে কষিয়ে চড় মারল। রাগে চটে গিয়ে দাঁত কটমট করে বলল, মুখ খারাপ করবি না, ঝোপের ভিতরে ঢুকতে বলি নাই, বলছি ওখানে নিয়ে আসতে। আপাতত বাড়ি থেকে দূর থাকলে ওর মঙ্গল। আন্টিরে তুই চিনোস না, আন্টি যদি সারা বাড়ি খুঁজা ওরে আড্ডা মারতে নিয়ে যায় তাইলে আর ভাবি পাওনের আওয়াজ করা লাগবো না। সিয়াম নিজের যুক্তি বুঝিয়ে দ্রুত পিচির দিকে দৃষ্টি দিল। ওর দিকে আদেশ সূচকে কঠোর চাহনিতে বলল, আরেকটা কথা শোন, আন্টি যদি জিজ্ঞেস করে নীতি কেন ডেকেছে, তাহলে বলবি নীতি একটু ছবি তুলবে, ছবি তোলার জন্য ডাকতেছে। হিসাব বুঝছস? এখন জলদি যা। সিয়ামের আদেশ মতো মার্জার রুমে ঢুকলো প্রীতি। এদিকে সবার মধ্যে অস্থিরতা কাজ করছে। মার্জা যদি মাহাতিমের কাজ সম্বন্ধে বলে ফেলে তাহলে বিরাট কাহিনী হবে। কিছুক্ষণের মধ্যে নীতি এসে হাজির হলে পুরো প্ল্যান ওকে জানানো হয়। নীতি সবটা শুনে সবার জন্য বলে ওঠে, প্ল্যানের ফার্স্ট ট্রাম যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের উচিত পুকুর পাড়ে গিয়ে বাকি প্ল্যানটা এক্স্যাক্টলি ক্লিয়ার করা। চলো আমরা পুকুর পাড়ে যাই, ওখানে গিয়ে বসে থাকলে আর কোনো প্রবলেম না। নীতির কথার সায় জানিয়ে সবাই পুকুর পাড়ের ঝোপের কাছে হাজির হলো। ঝোপটার ওখানে অনেকগুলো আম গাছ, সেই সঙ্গে জায়গা খুব স্যাঁতস্যাঁতে। সেখানে সোনালি রোদের তেজ খুব কম পড়ে বলে মাটিও বেশ নরম হয়ে থাকে। সবাই ওখানে যেয়ে জড়ো হলে কয়েক মিনিটের মধ্যে প্রীতির সঙ্গে মেহিনুর এসে হাজির হয়। হলুদ রঙের শাড়ি পরুয়া মেহিনুর খালি পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। মাথার চুলটা সুন্দর করে বেনি করে রেখেছে। উজ্জ্বল চামড়ার উপর লাল রঙের ব্লাউজটা বেশ চমৎকার মানিয়েছে। সৌভিক, তৌফ, নীতি এক দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকতেই সৌভিক অন্যমনস্ক কণ্ঠতে বলে ওঠে, আমাদের ভাবে আম্মাটা সুন্দরী না? সৌভিকের হেয়ালি কথায় সায় দিয়ে ডান পাশ থেকে তৌফ বলে ওঠে,
শুধু সুন্দরী না, আগুন সুন্দরী। মাহাতিমের সাথে কি যে ডেঞ্জারাস লাগবো। আমার তো এখনই ওইটা ভাইবা এক্সাইটেড লাগতেছে বন্ধু। তৌফের কথার মৃদু ভঙ্গিতে হেসে দিল সৌভিক। সেই হাসির রেশ টেনে সৌভিকের ডান পাশ থেকে নীতি বলল, এই পুচকি মেয়ে যে কবে বুঝবে মাহাতিম ভাই অলরেডি ঘায়েল হয়ে আছে। এখন শুধু হাত বাড়ালেই ভাইয়া ডিসপারেট অবস্থাটা দেখতে পারত। সৌভিক স্বস্তির নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, সময় আসবে গাইস, জাস্ট আরেকটু ওয়েট। আমরা গার্লস বলে এই দুজনের মধ্যে কিছু তো একটা হবে। নীতি এই কথার প্রেক্ষিতে প্রশ্ন করতে পারল না। তৎক্ষণে মেহনুর ওদের সামনে এসে দাঁড়ালে সৌভিক বলে উঠল, ওই আর সো সরি মেহনুর, আসলে আমরা ছবি তোলার জন্যই তোমাকে ডেকেছিলাম, কিন্তু রুম থেকে ডিএসএলআর আনতে ভুলে গেছি। তুমি একটু নীতিদের সাথে থাকো, আমি আর তোফ চট করে ক্যামেরাটা নিয়ে আসছি। কথাটুকু শেষ করতেই দুজন ক্যামেরার জন্য চলে গেল। নীতি এসে মেহনুরের হাত ধরে আম গাছের নিচে নিয়ে এলো। সেখানে একটা কাঠের বেঞ্চ করা ছিল বসার জন্য। সবাই সেই বেঞ্চটাতে বসে পড়ল। মেহনুর গাছের সাথে পিঠ ঠেকিয়ে বেঞ্চে বসা ছিল। তারপরেই ছিল নীতি, ফারিন, শামিক, সাবির, প্রীতি। সবাই আড্ডা দিচ্ছিল ঠিকই, কিন্তু সময়ের কাটা বেশি না পেরোতেই হঠাৎ প্রীতি এক চিৎকার দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। ওর আকস্মিকভাবে চিৎকার দেখে সবাই হতভম্ব হয়ে কপাল কুঁচকে ফেলল। প্রীতি একদমই স্বাভাবিক আচরণ করছে না, বারবার পিঠের পিছন থেকে ওড়না দিয়ে ঝাড়া মারার চেষ্টা করছিল। ঠিক ওই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য বেরিয়েছিল মাহাতিম, কিন্তু প্রীতির হাউমাউ চিৎকার শুনে পুকুর পাড়ের ওদিকে দৌড়ে যেতেই স্বামীকে চেঁচানো গলার আওয়াজ শুনল, প্রীতি প্রীতি, পিঠে ভুলেও হাত দিস না। মেহনুর, নীতি, ফারিন, তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি পা চালাও, হারিয়া, জায়গাটা ভালো না। স্বামীকে চেঁচামেচি চলতে থাকলে মাহাতিম দ্রুত জায়গাটায় উপস্থিত হয়। সেখানে এসে দেখে প্রীতির পিঠে ছ্যাঙ্গা জাতীয় কিট উঠেছে। সেটা ওড়নাটা ঝাড়া মেরে নীতি সরাচ্ছে। সাবির পায়ের তলায় জুতার নিচে ছ্যাঙ্গা পিষার চেষ্টা করছে। কিন্তু সবাই যখন দৌড়ের জন্য পা বাড়ালো, তখন মেহনুরের দিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল সবার। মেহনুর উজুবুকের মতো চোখ খিচ মেরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর শরীরে ছ্যাঙ্গা উঠেছে কিনা বোঝা যাচ্ছে না। নীতি তখন মেহনুরের দিকে যেতে ধরলে পেছন থেকে মাহাতিম কড়া গলায় বলে ওঠে, নীতি থাম, ওর কাছে যাবি না। তুই এই মুহূর্তে সবাইকে নিয়ে এখান থেকে পালা। নীতির চকিতে দৃষ্টি ফিরিয়ে মাহাতিমের দিকে তাকালো। মাহাতিম শক্ত দৃষ্টিতে তাকিয়ে ওকে যাওয়ার জন্য ইশারা করলো। নীতি ইশারাটা বুঝতেই একটা ঢোক গিলে অসহায় কণ্ঠে বলল, ভাই, ওর আঁচলে। কথাটুকু শেষ করার সময় দিল না মাহাতিম। তর্জনী উঠিয়ে ওকে বাইরের রাস্তা দেখালো। নীতি একবার মাহাতিমের দিকে তাকিয়ে শেষে মেহনুরের দিকে আহত দৃষ্টিতে তাকালো। মেহনুরের চোখ দুটো এখনও খিঁচুনি দিয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করা। নিরুপায় হয়ে নীতি তখন সেখান থেকে চলে গেল। সবাই যখন হাত পা চুলকাতে চুলকাতে চলে গেল, তখন মাহাতিম লম্বা করে একটা নিঃশ্বাস নিয়ে সেটা ধীরে সুস্থে ছেড়ে দিল। স্যাঁতসেঁতে জায়গাটা ভালোভাবে পরখ করে এগোতে লাগলো মাহাতিম। সাবধানে পা ফেলে একেবারে মেহনুরের সামনে গিয়ে দাঁড়ালো। মেহনুরের বদ্ধ দু চোখ মাঝে দৃষ্টি ফেলে প্রসন্ন কণ্ঠে বলল মাহাতিম, আমার দিকে তাকাও, কোনো ভয় নেই। খুবই আস্তে অথচ দৃঢ় কণ্ঠের আওয়াজ শুনল মেহনুর। মানুষটার কণ্ঠ ধরতে পেরে সে ধীরে ধীরে কুঁচকানো চোখের পাতা খুলে ফেলল। চোখের সামনে ধূসরবর্ণের টি শার্ট পরে আছে মানুষটা, পরনে তার কালো প্যান্ট। তার দিকে দৃষ্টি তুলে তাকানোর জন্য প্রচুর সাহস প্রয়োজন। মেহনুর আর চোখে ডানে বামে দেখে নিল, আশেপাশে কেউ নেই। একদম নির্জন, শান্ত, কোলাহল মুক্ত হয়ে আছে চারপাশ। ও তীব্ররূপে টের পেল পিঠের কাছে ব্লাউজের উপর কিলবিল করে কিছু হাঁটছে। সেটা যে ছেঙ্গা জাতীয় চুলকানির প্রত্যঙ্গ, সেটা বুঝতে পেরে মেহনুর শ্বাস টান উঠল। আকস্মিক জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো মেহনুর। হাত পাও কাঁপতে লাগলো ওর। মাহাতিম সেটা আঁচ করতে পেরে মৃদু সুরে আবার বলে উঠল, তুমি আমার দিকে তাকাও মেহনুর, তোমাকে শুধু আমার দিকে তাকাতে বলেছি, সময় নষ্ট করো না, আমার দিকে তাকাও। মেহনুর জীর্ণশীর্ণ রোগীর মতো কাঁপতে লাগলো। কিটটা ধীরে ধীরে নিচের দিকে কোমরের কাছে নামছিল। যদি ওটা কাটা জায়গাটা
ওখানে যাই কি করুণ অবস্থা হবে সেটা কি কেউ জানে? এত বলার পরও যখন মেহিনুর মুখ তুলল না, তখন মাহাতিম বাধ্য হয়ে ওর থুতনি ধরে মুখ তুলল। সমস্ত শরীর ঝিমঝিম করে উঠল মাহাতিমের স্পর্শে এবং চাহনি দেখে। মাহাতিম ওর দিকে কেমন বেকুল দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টির মাঝে নিবদ্ধ করে মাহাতিম এক হাত এগিয়ে ওর কোমরের বাঁ পাশ ধরল, আরেক হাত এগিয়ে ওর পিঠের উপর রাখলো। মাহাতিমের চোখের দিকে তাকিয়ে চমকালো না মেহিনুর, কেঁপেও উঠল না একটু। এমনভাবে স্থির হয়ে গেল যেন জন্ম জন্মান্তরের থেকে এই লোকটা যেন এভাবেই ওকে স্পর্শ করে এসেছে। মাহাতিম ওর পিঠের উপর হাতের বিচরণ চালাতেই কোমল সুরে বলে ওঠে, মেহিনুর আফরিন, 10ম শ্রেণী, রোল নাম্বার 13, বিদ্যেশ্বরী স্কুলের সবচেয়ে অনিয়মিত ছাত্রী। চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকো, অন্যদিকে ধ্যান দেওয়ার প্রয়োজন নেই। এই কথার উত্তরে একবার শুধু চোখের পলক ফেলল মেহিনুর। চোখ খুলে আবারও মাহাতিমের দিকে তাকিয়ে রইল সে। মাহাতিম ওর দু চোখে ভেতর দৃষ্টি জড়িয়ে মেদহীন পিঠটার নিচে হাত নামাতেই হঠাৎ ব্যথার শব্দ তুলে শিউরে উঠল। কিন্তু মেহিনুরকে কিছু বুঝতে না দিয়ে তৎক্ষণাৎ চোখ খুলে ওর দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। মেহিনুর অপ্রতিজ্ঞ ভঙ্গিতে চমকে উঠলেও মাহাতিমের অবস্থা দেখে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওকে কিছু জিজ্ঞেস করবে তার আগে ওর দিকে বাঁকা হাসি দিয়ে 2 পা পিছিয়ে গেল মাহাতিম। কোমর থেকে হাত সরিয়ে ফেলল, পিঠ থেকেও সরিয়ে নিল। নিজের অন্য হাতটা মেহিনুরের দিকে থেকে পিছিয়ে যেতে যেতেই ডান হাত কেমন লুকানোর ভঙ্গিতে পকেটে গুজে ফেলল, অথচ মুখে স্বাভাবিক অবস্থা বজায় রেখে বলল, এখানে থাকা সেফ না, বাড়ি যাও, আমি আসছি। আর 1 সেকেন্ডও অপেক্ষা করল না মাহাতিম, ডান হাতটা পকেটে গুজিয়ে ব্যস্ত পায়ে চলে গেল। মেহিনুরও ওর যাওয়ার দেখতে দেখতে বাড়ির ভেতরে ঢুকে গেল, কিন্তু মনের মধ্যে সেই যে সন্দেহ ঢুকেছে সেটা আর কোনোভাবেই বেরোলো না। বিকেলের দিক ঝমঝমিয়ে বৃষ্টি নামলো পুরো গ্রাম জুড়ে। গ্রামের আনাচে কানাচে বৃষ্টির ঝুমঝুম ধ্বনিতে মুখরিত হচ্ছে। সবাই বৃষ্টির আমেজ দেখে বিকেলের জন্য গরম লুচি ভাজতে বসেছে। মার্জা ছেলের জন্য কফি বানিয়ে রুমে মাহাদি হাতে পাঠিয়ে দিলেন। মাহাতিমের দরজায় কড়া নেড়ে কফি হাতে ঢুকলো মাহাদি। মাহাতিম জানালা থেকে দৃষ্টি সরিয়ে মাহাদির দিকে তাকালেও ডান হাতে জায়গায় ইচ্ছে করে বাঁ হাত এগিয়ে মগ ধরতে চাইল, কিন্তু মাহাদি ব্যাপারটা দেখে ভীষণ কুঁচকে মগ না দিয়ে বলল, কোনো জিনিস যে ডান হাতে ধরতে হয় সেটা জানো না? ডান হাত বাড়ো ভাইয়া, না হলে আমি কফির মগ দিব না। মাহাদির শুকনো শাসন দেখে 2 গালে ভাঁজ ফেলে মাহাতিম হেসে দিল। জানালা থেকে সরে এসে মাহাদি সামনে হাঁটু গেড়ে বসলো। পকেট থেকে ডান হাতটা বের করলেও সেটা নিচু করে রাখলো। বাঁ হাতটা মাহাদির কাঁধে তুলে দিয়ে বলল, বেশি বড় সাজা হচ্ছে তাই না? ডান হাত ব্যথা, এই জন্য বাঁ হাত বাড়িয়েছি। দে মগটা দে, বৃষ্টিতে দেখতে দেখতে কফিটা এনজয় করি। মাহাদি কোনো কথা শুনল না। সে ভাবল মাহাদি হয়তো ব্যথার কথাটা মিথ্যে বলেছে, তাই রাগত সুরেই মাহাতিমের উদ্দেশ্যে বলল, তুমি আমার সাথে চেকমেট করতে পারবে না ভাইয়া, আমি তোমার চালাকি ধরে ফেলেছি। তুমি যে মিথ্যে বলছো আমি সেটি বুঝেছি। মাহাতিম বাঁকা হেসে বলল, তাই তুই এত বুঝিস? চর খেতে খেতে সব বুঝে গেলি নাকি? মাহাতিমের কথায় এবার সত্যি রেগে গেল মাহাদি। কাঁধ থেকে ঝটাং করে ওর হাত সরিয়ে কফির মগটা টেবিলের উপর রেখে আসলো। বুকের কাছে 2 হাত ভাঁজ করে অ্যাটিটিউড দেখিয়ে বলল, আমি এখন ফিরার চষে বাচ্চা না, আমি এখন অনেক বড় হয়ে গেছি। কয়দিন পর তোমার মতোই বন্দুক চালিয়ে সবাইকে টিসুম টিসুম করে দেব। ওর বাচ্চা সুলভ কথা শুনে হো হো করে হেসে দিল মাহাতিম। হাসতে হাসতেই মাহাদির কাঠটা ধরে কাছে টেনে বলল, এই কথা বাইরে ফাঁস করিস না বেটা, কফিটা নিয়ে আয়। আর আপডেটগুলো বল, সকালে তো শুনতে পারিনি, বাকি আপডেটগুলো দে এখন একটু শুনি। মাহাদি আবারও কাঁধ ঝাড়া মেরে মাহাতিমের হাতটা সরিয়ে ফেলল। 1 পা পিছিয়ে গম্ভীরভাবে বলল, মিস্টার মাহাতিম আনসারি, সন অফ আব্দুল মেহেদি আনসারি, ব্রাদার অফ মাহাদি আনসারি। কথাটুকু বলতেই মাহাদি কথা আটকে গেল। এরপর আর কার কার পরিচয় ঠেলে ঠুলে ঢুকানো যায় সেটা নিয়ে চিন্তায় পড়ে গেল ও। মূল কথা ছিটকে যাওয়ার দৃশ্য দেখে ঠট করে ঠোঁট টিপে হাসতে লাগলো মাহাতিম। কোনো রকমে হাসি আটকে চিন্তিত মাহাদির উদ্দেশ্যে বলল, আরও বল, থামলি কেন? পুরো 14 গোষ্ঠীর নাম আমার নামের পিছনে লাগিয়ে দে, আয়। মাহাদি এবার বিরক্ত হয়ে গজগজ করে বলল,
ভাইয়া, তুমি প্লিজ বলবে তোমার রাইট হাতে কি হয়েছে? এটা বললেই তো শেষ। আমি তো আর কিছু জানতে চাইনি। মাহাদির মুখের দিকে অপলক তাকিয়ে রইল মাহাতিম। এরপর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ডান হাতের দিকে এক নজর তাকালো। তাকিয়ে মাহাদির দিকে দৃষ্টি দিয়ে হাসি মুখে বলল, কিছুই হয়নি রে পাগল, এমনি বা হাত বাড়িয়েছি। মাঝে মাঝে একটু গুণা করলে তো সমস্যা হবে না। কফিটা ঠান্ডা করে হয়ে যাচ্ছে, প্লিজ দিয়ে যা। মাহাদি আর কোনো কথা না বাড়িয়ে সোজা কফি এনে দিল। ফ্লোর থেকে হাঁটু তুলে মাহাতিম দাঁড়িয়ে পড়ল। জানালার দিকে ফিরে যাওয়ার জন্য ঘুরতে নিলে সেই সুযোগে ডান হাতটা টান মেরে তৎক্ষণাৎ চোখ বুলালো মাহাদি। এমন ঘটনা আকস্মিক ব্যালেন্স হারিয়ে কফিতে চুমুক দেওয়ার বদলে একটুখানি কফি ফ্লোরে ফেলে দিল মাহাতিম। সে মাথা ঘুরিয়ে মাহাদির দিকে তাকালে কথা বলার জন্য বাক্য হারিয়ে ফেলল। মাহাদি তৎক্ষণাৎ ওর হাত দেখে মাহাতিমের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়েছিল। ছোট ছোট হাত দুটো মাহাতিমের হাতটা খুবই আলতোভাবে ছেড়ে দিল। বাকরুদ্ধ হয়ে চুপচাপ বিমর্ষ ভঙ্গিতে চলে যেতে লাগলো। মাহাদির উদাস মুখটা দেখে পিছু ডেকে উঠলেও ভাইয়ের ডাকে সাড়া দিল না। মাহাদি রুম থেকে বেরিয়ে যেতে থাকলে মাহাতিম জোর গলায় বলে উঠল, তুই এই ম্যাটারে কাউকে কিছু বললে তোর পিঠের ছাল উঠিয়ে দিব। কাউকে কিছু বলবি না। কিরে বাচাল, শুনেছিস? আর কোনো উত্তর এলো না। বিমর্ষ মুখটা ভার করেই চলে গেল মাহাদি। কফির মগটা নিয়ে কিছুক্ষণ কফির দিকে তাকিয়ে রইল। ডান হাতটা চোখের সামনে উঠিয়েও দেখল, কিন্তু এই ব্যাপারে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করল না। কফির মগে ঠোঁট বসিয়ে জানালার কাছে গেল। বৃষ্টির প্রবলতার জন্য দূরের সব দৃশ্যই এখন অদৃশ্য হয়ে আছে। আকাশটা সন্ধ্যার মতো কালো হয়ে এসেছে। গাছপালা যেন বৃষ্টির পানিতে ধুলো ঝরে পবিত্র হয়ে উঠেছে। বৃষ্টির ঠান্ডা পানি ছোঁয়ার জন্য জানালা বাইরে হাত বাড়ালো মাহাতিম। ঝর্ণার মতো চাল চুয়ে চুয়ে পড়া পানি ওর হাতের তালুতে পড়তে লাগলো। কফির উষ্ণতা উপভোগের সাথে বৃষ্টির শীতলতার সমস্ত দেহ চনমনিয়ে উঠল। মনে মনে সুর ধরল, মন বাড়িয়ে ছুঁই আমি, হাত বাড়িয়ে নয়। দূরে যাওয়ার চিন্তা করলে কেন লাগে ভয়? দুপুরের খাবারটা খায়নি মাহাতিম, রাতের খাবারটাও খায়নি। দুপুরের খাবারটা হোটেলের নাম বলে কাটিয়ে দিলেও রাতের খাবারের সময়ে নিচে যায়নি। মার্জা খাবারের জন্য তোষামোদ করে গেলেও মাহাতিম প্লেট আর নেয়নি। মায়ের হাতে খাওয়ার প্রায় 6 বছর আগে ছেড়ে দিয়েছে। এমতো অবস্থায় আজ যদি খাইয়ে দেওয়ার কথা বলে তাহলে নির্ঘাত মার্জার কাছে ধরা খাবে। বিকেলের ঝুম বৃষ্টিটা এখনও থেমে থেমে হচ্ছে। সন্ধ্যার একটু পরে বৃষ্টি কমলেও খাবারের পর থেকে তুমুল আকারে বেড়ে গিয়েছে। গ্রামের বৃষ্টি হলেই দারুণ ঠান্ডাভাব আচ্ছন্ন করে। সবার ঘরেই এক্সট্রা করে মোটা কাঁথা অথবা কম্বল দেওয়া হয়েছে। মাহাতিন কম্বলটা এক হাতে খুলে বিছানায় পেরে নিল। গায়ের টি শার্টটা খুলে কম্বলের নিচে ঢুকে পড়ল। লাইটটা বহু আগে নিভিয়েছিল, তাই স্বল্প আলোর জন্য জানালাটা একটু খুলে দিল। বৃষ্টির ছাট আসলে আসুক, আজ একটু ভিজলে কোনো সমস্যা হবে না। বালিশের নিচ থেকে মোবাইলটা বের করলো মাহাতিম। স্ক্রিনে তাকিয়ে দেখলো আজও শুতে শুতে যথেষ্ট লেট হয়ে গেছে। 10টা যেহেতু বাজে, তার মানে গ্রামের সময় মতো এখন গভীর রাত শুরু হয়েছে। সবাই গাঢ় ঘুমে তলিয়ে গিয়েছে। মাহাতিম ফোনের গুগলে ঢুকে গেল। প্রতিদিনকার ঘটনা সে গুগলে ডোকে লিপিবদ্ধ করার দারুণ অভ্যাস করেছে। বাম হাতের থামলাইনের চমৎকার স্পিডে টাইপ পারে সে। কিবোর্ড উপরে বৃদ্ধাঙ্গুল চালাতেই এক একটা শব্দ মিলে বাক্য জুড়ে ঘটনা লিখতে লাগলো। মাহাতিম আনসারি, ছুটির 9ম দিন। গ্রামটা খুব সুন্দর। কয়েকটা নতুন স্পটেও ঘুরে এলাম। বদ্ধ জীবনে থাকতে থাকতে ঘোরাঘুরি মানসিকতা আমার তৈরি হয়নি। আজকের দিনটা সাধারণভাবে শুরু হলেও শেষটা সুন্দর একটা স্মৃতি হিসেবে যুক্ত হলো। মেহিনুর নামের মেয়েটা আবারও আমার সামনে বেশ অদ্ভুতভাবে পড়ে গেল। মেয়েটা কোনোদিন স্বাভাবিকভাবে থাকে না। আমাকে দেখলেই মারাত্মক ভয় পায়। এমন একটা ব্যবহার করে যেন আমি ওকে খেয়েই ফেলবো। মাঝে মাঝে ওর অবস্থা দেখে চিন্তা করি, আচ্ছা আমি কি গুড লুকিং নই? কেননা সৌভিকের
স্টেটমেন্ট মতে আমার পিছনে যত মেয়ে ঘুরেছে তাদের লিস্ট করতেও নাকি কমপক্ষে 1 মাস লাগবে। আমি কথাটা মোটেও অহংকার থেকে বলছি না। আমি এই বিষয়টা নিয়ে কখনো দাম্ভিকতা প্রকাশ করিনি। সবসময় নিজের মধ্যে থাকাটাই আমি ছোট থেকে শিখেছি। বাবা আমাকে যেভাবে গাইড করেছে সেভাবেই বুঝিয়েছে। আমি ছোট থেকে নিজেকে ওভাবেই সাজিয়েছি। কখনো নরম, কখনো শক্ত, কিন্তু পরিবারের জন্য সর্বদা হাসিখুশি থাকাটাই বেস্ট মনে করি। আমার বন্ধু, আমার ভাই বোন, আমার মা, আমার পরিবার সবাই আমার দেহের এক একটা অঙ্গের মতো। দেহের এক একটা অঙ্গে যখন সুই ফুটে তখন কিন্তু সমস্ত দেহই যেন যন্ত্রণার কাতরাতে থাকে। আজ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, প্রকৃতির পবিত্রময় পিসফুল বৃষ্টি। আমার আত্মার সাথে এই বৃষ্টির একটা গভীর কানেকশন আছে। মায়ের কাছে শুনেছি এমনই একটা দিনে আমি হয়েছিলাম, যেদিন বাইরে ঝড়ো বৃষ্টি ছিল। মা ব্যথায় বারবার হাত থাবলে ধরেছিল। বাবা নাকি টেনশনে মুখ চোখ লাল করে ছটফট করছিল। এখন এসব ঘটনা চিন্তা করলে হাসি পায়। তবে আজও আমি ডায়েরির পাতাগুলো পড়ি। কত সুন্দর একটা সম্পর্ক হলে বাবা সেই দূর থেকে মায়ের জন্য চিঠি পাঠাতো। সেই চিঠির উপরে আদর মাখিয়ে লিখত, চুম্বন প্রিয়তমা। ওই আদরের মিষ্টি ঠোঁটে বাবার সব জিনিস আমার দখলে থাকায় তার সব চিঠিগুলো পড়া শেষ। বাবার মধ্যে যে কতখানি ভালোবাসা ছিল সেটা মনে হলে গর্বে বুকখানি ভরে আসে, চোখ ছলছল করে আসতে চায়। বাবা আমাকে কোলে নিয়ে নাকি পাগলের মতো চুমু খেয়েছিল। এইসব কথা বাবা তার পার্সোনাল ডায়েরিতেই লিখে রেখেছে। আমার জানা মতে বাবার কাছে মেয়েরা সবচেয়ে বেশি আদরের শিশু হয়। সেখানে আমি যে ওরকম আদরের স্নেহ পেয়েছি সেটা ভাবতেও কেমন অদ্ভুত ভালো লাগে। আমার ছুটির দিনগুলি পেরিয়ে যাচ্ছে, জানি না আবার কবে ফিরে আসব, আবার কবে সবার সাথে আনন্দে দিন কাটাবে। কোনো কিছুই আমার জন্য জানা নেই। হাতে মাত্র 5 দিন বাকি। এরপর সব গুছিয়ে পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। পিছুটান কমিয়ে আবার সেখানে থাকার মতো শক্ত মানসিকতা করতে হবে। আর কত সহ্য, ভালো লাগে না এখন। মোল্লাবাড়ি, বৃষ্টি রাত। গুগল ডোকের অপশনটা বন্ধ করে মোবাইলের মেইলগুলো চেক করছিল মাহাতিম। এক এক করে সবগুলো মেইল চেক করতেই হঠাৎ খুট করে দরজার কাছে শব্দ হলো। মাহাতিম এমন অদ্ভুত কাণ্ডে কখনোই ঘাবড়ায় না, তাই সেও চালাকি করে ফোন রেখে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরল। দেহের সকল ইন্দ্রিয় জগায় রেখে শব্দটার দিকে কান খোলা রাখলো। শব্দটা প্রথমে দরজার খোলার মতো হলো, এরপর আস্তে আস্তে সেটা বন্ধ করার মতো শব্দ পাওয়া গেল। কিন্তু মাহাতিম চোখ খুলে দেখার চেষ্টা তখনও জারি করলো না। সেও দেখতে চায় ওর রুমে এই মুহূর্তে চুপি চুপি কে ঢুকেছে। পায়ের আওয়াজও বৃষ্টির জন্য ঠিকমতো শোনা যাচ্ছে না, না হলে অন্তত এতটুকু বুঝতে পারত কে এসেছে এখানে। কিছুক্ষণ পর মনে হলো রুমের মধ্যে হয়তো কেউ নেই, কারণ কোনো কিছুর তখন টের পাওয়া যাচ্ছিল না। চোখ খুলবে নাকি চিন্তা করতে করতে আচমকা মনে হলো কেউ পাশে এসে বিছানায় বসেছে। খুবই সাবধানে সতর্ক কায়দায় ওর গা থেকে কম্বল সরাচ্ছে। মাহাতিম চোখ বন্ধ করে শেষ প্রস্তুতি নিচ্ছিল। কম্বল উঠানোর পর কি করে সেটা বোঝার পরপরই দারুণ অ্যাকশন নেবে। সে এটা ভালো করেই জানে। হিউম্যান বডির ঘাড়ের কাছে বিশেষ এক জায়গায় জোরে মারলে একটা মানুষ অকাতরে মরে যেতে পারে। কম্বলটা উঠানোর পর মনে হচ্ছে সে ডান হাতটা টেনে নিচ্ছে। ডান হাতটা কেন টানছে? কে এই ব্যক্তি? অনেকগুলো প্রশ্ন মাথায় জট পাকাতেই চট করে চোখ খুলে ফেলল মাহাতিম। সামনে বসা মানুষটিকে দেখে প্রচণ্ড আশ্চর্য হয়ে তুমি বলে চেঁচাবে অমনি মুখ চেপে ধরল মাহাতিমের।